আমি জানি না, আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। অবৈধ ইউনূস সরকারের আমলে চেয়ার টেবিল পর্যন্ত যে পরিমাণ অবৈধ অর্থ বানিয়েছে তার প্রমাণ হয়তো কোনোদিন কেউ বের করতে পারবে না। কারণ ইউনূস বিদায় নেওয়ার পর ক্ষমতায় বসানো হয়েছে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণকে, আর বিরোধী দল হিসেবে বসানো হয়েছে 3 দলীয় জোট সরকার, অর্থাৎ বিএনপি, জামায়াত, এনসিপির 2 দল, জামায়াত এনসিপি কে। ফলে কে কার বিরুদ্ধে তদন্ত চাইবে বলুন? কে কার বিরুদ্ধে বিচার চাইবে? না হলে হবিগঞ্জের এক শিশু বৈষম্য বিরোধী ছাত্রের কাছ থেকেই যদি কেবল 40 লাখ টাকার ক্রিপ্টো মানির খোঁজ মেলে, তাহলে ভাবুন তো বাকিদের কাছে, বিশেষ করে যারা উপদেষ্টা ছিলেন তাদের কাছে কত অবৈধ টাকা থাকতে পারে। আমার এই ভিডিও চ্যানেল থেকে আমি একের পর এক উপদেষ্টা ইউনূসের সহযোগীদের অবৈধ টাকা বানানোর তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে কয়েকজন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা কিছু তথ্য দিয়ে গেলাম। শুধু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যত প্রহসনের সাক্ষী আমরা দেখেছি, অবৈধ ইউনূস সরকারের আমলের দুর্নীতির মাত্রা সব রেকর্ড ভেঙে দিয়েছে। হবিগঞ্জের মাহাদি হাসান নামের এক যুবকের 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে ধরা পড়ার ঘটনা আসলে এক বিশাল ক্ষয়ক্ষতির সামান্য প্রমাণ মাত্র। যে লোকটি এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার দম্ভ করে পুলিশকে ভয় দেখায়, তার মতো একজন সাধারণ স্তরের সমন্বয়কের কাছেই যদি এত টাকা থাকে, তাহলে কল্পনা করুন উপদেষ্টা পর্যায়ের মানুষরা কত কোটি টাকা লুট করেছে। মাহাদির মতো প্রান্তিক পর্যায়ের একজন কর্মী যদি 40 লাখ টাকার মালিক হতে পারে, এ তো শুধুমাত্র ভারতে নিয়ে গেছে, বাকি টাকাও তো তার কাছে আছে। তাহলে স্কুল পড়ুয়া সুরভি বা নাহিদ ইসলামের মতো শীর্ষ নেতৃত্বের কাছে হাজার কোটি টাকা থাকা স্বাভাবিক। এটি একটি সুপরিকল্পিত লুটপাটের নেটওয়ার্ক, যার বিস্তার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা আমরা জানি। তার বিরুদ্ধে উঠে আসা 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে যে যারা ক্ষমতার কেন্দ্রে ছিল তারা কিভাবে পদ্ধতিগতভাবে দেশটাকে লুট করেছে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া আর সুইজারল্যান্ড, এই 4টি দেশে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিনিয়োগের কথিত তথ্য দেখাচ্ছে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট আর পিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বাণিজ্য ইউনূস সরকারের আমলে কিভাবে সিস্টেমেটিক দুর্নীতি চালানো হয়েছে তার জ্বলন্ত উদাহরণ। দুর্নীতি দমন কমিশন যখন মোয়াজ্জেমের বিরুদ্ধে 100 কোটি টাকার অভিযোগে তদন্ত শুরু করে, তখনই বোঝা যায় যে আসিফ মাহমুদের মতো একজন উপদেষ্টার পুরো নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা তো আরো উদ্বেগজনক। তিনি শুধু দুর্নীতি করেননি, বরং পুরো সিস্টেমটিকে আইনগত সুরক্ষা দিয়েছেন। আমেরিকায় বাড়ি কেনা আর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অভিযোগ তার বিরুদ্ধেও আছে, এবং এটা প্রমাণ করে যে কিভাবে তিনি অবৈধ অর্থকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ছিলেন। এ বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে বলবো। দুবাইতে আসিফ মাহমুদের সাথে যৌথ বিনিয়োগের কথিত তথ্য দেওয়া দেখায় যে এই দুর্নীতি ছিল একটি সমন্বিত প্রচেষ্টা, একক কোনো ব্যক্তির অপরাধ নয়। আইন মন্ত্রণালয় থেকে যে কোনো তদন্ত ধামাচাপা দেওয়ার যে ক্ষমতা তার ছিল, মানে আসিফ নজরুলের ছিল, সেটা তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। তাজুল ইসলামের নিয়োগের কথা বলেন। তার পরবর্তী অপসারণের ঘটনা প্রমাণ করে যে ইউনূস সরকার কিভাবে বিচার বিভাগকে নিজেদের প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যে ব্যক্তি একসময় যুদ্ধাপরাধীদের পক্ষে আইনি লড়াই করেছেন, তাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ানো হয়েছে। এখন তার স্থলে খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামকে বসানোর পরিকল্পনা করা হচ্ছে, যা প্রমাণ করে যে বিচার বিভাগের সম্পূর্ণ দলীয়করণ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রূপান্তর দেখায় যে এই সরকার আইনের শাসনকে কিভাবে পদদলিত করেছে। তাজুলের মিশন অ্যাকমপ্লিশড হওয়ার পর তার অপসারণ প্রমাণ করছে যে তিনি ছিলেন শুধুমাত্র একটি দাবার গুটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 5 থেকে 6 লক্ষ কোটি টাকা লুট করার অভিযোগ যদি সত্য হয়, তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার ব্যক্তিগত 660 কোটি টাকার মামলা আদালতের সাথে ষড়যন্ত্র করে মিটিয়ে দেওয়ার ঘটনা দেখায় যে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকেও নিজের স্বার্থে ব্যবহার করেছেন। 18 মাসে 14 লক্ষ কোটি টাকা পাচারের যে পরিসংখ্যান ভেসে বেড়াচ্ছে সর্বত্র, তা শেখ হাসিনার আমলের ঋণের পরিমাণের তুলনায় অভাবনীয়।
শেখ হাসিনার সরকারের অধীনে দেশের মোট ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, কিন্তু ইউনূসের মাত্র 18 মাসের শাসনে সেটি 23 লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। অনেকে তর্ক করছেন যে 23 লক্ষ টাকা ইউনূসের নয়। ঠিক আছে, ধরে নিচ্ছি 4 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা। কোথায় খরচ করলেন ইউনূস 4 লক্ষ 5 লক্ষ কোটি টাকা? এই হিসাব যদি সঠিক হয় তাহলে বোঝা যায় কত দ্রুততার সাথে দেশের সম্পদ লুট হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের আরো এক ধাপ নিচে নামা প্রমাণ করছে যে ইউনূস সরকারের আমলে দুর্নীতি কমেনি, বরং অনেকভাবে বেড়েছে। তাদের দাবি ছিল তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, কিন্তু বাস্তবে তারা সেই দুর্নীতির মাত্রাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার অর্থ পাচারের তথ্য দেখায় যে এই সরকারের আমলে অর্থনৈতিক অপরাধের মাত্রা কত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। ব্যাংকিং খাত, সরকারি কেনাকাটা, বদলি বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু আমি বারবার বলছি এটি ইউনূস সরকারের ধারাবাহিকতা মাত্র। যারা মনে করছেন নির্বাচনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে তারা ভুল করছেন। এই সরকার গঠনের প্রক্রিয়ায় যেহেতু সাজানো এবং অবৈধ ইউনূস সরকারের ধারাবাহিকতায়, তাই তাদের কাছ থেকে দুর্নীতির বিচার আশা করা অবাস্তব। বরং তারা এই দুর্নীতিকারীদের সুরক্ষা দেবে এবং একই ধরনের লুটপাটের নতুন সুযোগ সৃষ্টি করবে। ইতিমধ্যেই ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তি নেদারল্যান্ডে পালিয়ে গেছেন। তাইয়াব যে পালিয়ে গেছে এবং সে যে কি পরিমাণ দুর্নীতি করেছে, এখন তো শিশুও এই তার দুর্নীতির চিত্র তুলে ধরছে সকলের সামনে। আর ক্ষমতা গ্রহণ করে মন্ত্রিসভায় ঢুকেই চাঁদাবাজিকে বলছে হচ্ছে সম্মতির মাধ্যমে লেনদেন, চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হচ্ছে। বিএনপির রাজনৈতিক দর্শন এবং তাদের অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বা দুর্নীতি মুক্তি হওয়া তাদের আসলে ইচ্ছা নয়। এর সঙ্গে কোনো সম্পর্কই এই দলটির নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের অপসারণ, আমিনুল ইসলামের নিয়োগের প্রস্তুতি, বিচার বিভাগের দলীয়করণ তো অব্যাহত থাকছে। ভবিষ্যতে যখন দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই দুর্নীতির পুরো মাত্রা উদ্ঘাটিত হবে। হবিগঞ্জের মাহাদির 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে ইউনূসের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, এই পুরো নেটওয়ার্কের হিসাব নিতেই হবে। বিদেশে পালিয়ে যাওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক আইনি সহযোগিতার প্রয়োজন হবে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া আর সুইজারল্যান্ডের যে সম্পদ লুকিয়ে রাখা হয়েছে সেগুলো চিহ্নিত করে বাজেয়াপ্ত করতে হবে। এই প্রক্রিয়া সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশের জনগণের সম্পদ যারা লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, সে যেই হোক। আওয়ামী লীগের হলে আওয়ামী লীগের নেতাদের ধরে আনুন, কিন্তু ইউনূসের সরকার হলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। অবৈধ ইউনূস সরকারের অবৈধ সহযোগীদের 18 মাসের লুটপাটের হিসাব নিতেই হবে, আর এই গল্প চলতে থাকবে। এরপর উপদেষ্টা আসিফ নজরুল আর মোস্তফা সরোয়ার ফারুকীর দুর্নীতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলবো। মোট কথা, গত 18 মাস বাংলাদেশ ছিল একটি অরক্ষিত ভান্ডার। যে যেভাবে পেরেছে এই ভান্ডারকে লুট করেছে। সবচেয়ে বেশি লুট যদিও করেছেন ইউনূস নিজেই, এবং তার ব্যাপারে বলতে গেলে তো এক লুটের মহাভারত রচনা করা সম্ভব। হ্যাঁ, সেটি করব, আর সেটি যে করা হবে সেই নিশ্চয়তা দিচ্ছি আপনাদের। ভালো থাকবেন সবাই।